মুন্নি বেগমকে কিন্তু বলা হতো মাদারে কোম্পানি। তার মানে ঠিক 3 বছর পরে কাকতালীয়ভাবে মিলনও মারা গিয়েছিলেন সেই একই দিনে, বলা হয় বাজ পড়ে মারা গিয়েছিলেন। এবং তারপর মসনদে বসেন আলীবর্দী খাঁ। শুরু হয় ইতিহাসের একটা নতুন দিগন্ত এইখান থেকে। কাটরা মসজিদ 1723 সালে কাটরা মসজিদ তৈরি করেছিল মুর্শিদ কুলি খান। এই হচ্ছে ঘরটা, কিং সাইজ বেড, দুদিকে দুটি টেবিল এবং ল্যাম্প রয়েছে দুটো। গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছেন। স্যান্ডেল ট্রাভেল ডায়েরিজের আজকে একটি নতুন অধ্যায় শুরু হলো। আমরা এসেছি মুর্শিদাবাদ সফরে। প্রথম যে জায়গাটা এলাম সেটা হচ্ছে চক মসজিদ। চক মসজিদ আমাদের যেখানে আমরা আছি বহর ট্যুরিজম প্রপার্টি, সেখান থেকে সময় লাগলো আধা ঘন্টা মতো। আর এটা অ্যাপ্রক্স 10 থেকে 11 কিলোমিটারের মধ্যেই। হাজারদুয়ারির খুব কাছে এই চক মসজিদ। চক মসজিদটা দেখাই, দেখতে দেখতে এর ছোট্ট একটু ইতিহাস আপনাদেরকে বলি, ভালো লাগবে। এই হলো চক মসজিদ। চক মসজিদ তৈরি করেছিলেন মানি বেগম বা মুন্নি বেগম। মুন্নি বেগম তার প্রথম জীবনে কিন্তু ছিলেন একজন নৃত্যশিল্পী, কিন্তু মির্জাফরের তাকে ভালো লেগে যায়, তাই তাকে বিবাহ করেন এবং তারপর উনি হয়ে ওঠেন একজন খুবই ক্ষমতাবান মহিলা। অ্যাপ্রক্স 1767-এ তৈরি হয়। মুন্নি বেগমকে কিন্তু বলা হতো মাদারে কোম্পানি। তার কারণ হচ্ছে তিনি প্রচণ্ড বড়লোক ছিলেন এবং হেস্টিংস ওনাকে খুব পছন্দ করত। এই কারণে পরবর্তীকালে গার্ডিয়ানশিপ বা নবাবদের যে গার্ডিয়ানশিপ, সেটা নাজিমুদ্দৌলা হোক বা সাইফুদ্দৌলা বা মুবারকউদ্দৌলা হোক, এই সব নবাবদের গার্ডিয়ান কিন্তু হতেন মুন্নি বেগম। তো তৎকালীন যে সময়ে এই নবাবরা ছিলেন মসনদে, পেছনের যে কলকাঠি বা পেছনের যে হিসাব নিকাশ বা কীভাবে রাজ্য পরিচালনা করা হবে, সব কিন্তু ছিল হচ্ছে দুজনের হাতে, মুন্নি বেগম আর তার পেছনে ছিলেন হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অবশ্যই, এবং অবশ্যই হেস্টিংস সাহেব। পরবর্তীকালে হেস্টিংস যখন ইমপিচ করা হয় হেস্টিংসকে, তখন তাকে রীতিমতো জবাবদিহি করতে হয়েছিল যে কেন তিনি এতটা প্রেফারেন্স দিয়েছিলেন মুন্নি বেগমকে বা মানি বেগমকে। তো এই হলো চক মসজিদ। ইতিহাসে চক মসজিদ আজকে দাঁড়িয়ে আছে এইভাবে। এখান থেকে এবার আমরা চলে যাব হচ্ছে পরবর্তী গন্তব্যস্থানে। দেখতে থাকুন। আমরা এখন আছি আজিমুন্নিসা বেগমের কবরস্থানে। এটা একটি মসজিদ কমপ্লেক্স যেটি আজিমুন্নিসা নিজেই তৈরি করেন আনুমানিক 1734-এ, এবং এটি একটি বড় কমপ্লেক্স। এটা খুবই ইলাবোরেট একটা কমপ্লেক্স ছিল, যেটা কিন্তু এখন ভগ্নপ্রায়, এখন নেই। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটাকে নিয়ে নেওয়ার পরে এটাকে বাগানে রূপান্তরিত করা হয়েছে। এবং আজিমুন্নিসার কবরটি রয়েছে হচ্ছে ঠিক এই যেখানে এন্ট্রি, তার সিঁড়ির নিচে কবর করার। এটা আমরা কাটরা মসজিদে গেলে আরও ইলাবোরেটলি এটা নিয়ে জানতে পারবো। কিন্তু এখন বলি আজিমুন্নিসা বেগমকে নিয়ে। আজিমুন্নিসা বেগম হচ্ছে মুর্শিদ কুলি খাঁর কন্যা। মুর্শিদ কুলি খাঁর কোনো ছেলে ছিল না, তার একমাত্র কন্যা হচ্ছে আজিমুন্নিসা বেগম। আজিমুন্নিসা বেগমের সঙ্গে বিয়ে হয় সুজাউদ্দিন মোহাম্মদ খান। সুজাউদ্দিন মোহাম্মদ খান মুর্শিদ কুলি খাঁর পরে উনি নবাব হয়েছিলেন। মুর্শিদ কুলি খাঁ হচ্ছে আমাদের বাংলা, বিহার, উড়িষ্যার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ। আর তারপরে নবাব হন সুজাউদ্দিন মোহাম্মদ খান, যার সঙ্গে আজিমুন্নিসার বিবাহ হয়। তাদের ছেলে ছিল সরফরাজ খান। সরফরাজ খান হচ্ছে তার পরবর্তী নবাব, মানে সুজাউদ্দিন মোহাম্মদ খানের পরে সরফরাজ খান নবাব হন। সরফরাজ খান কিন্তু
নবাব হিসেবে খুব একটা এফেক্টিভ ছিলেন না, মানে ওনার প্রশাসন খুবই দুর্বল ছিল এবং তিনি মাত্র 1 বছর রাজত্বকাল করেন, 1739 থেকে 1740। এবার আমি এই জায়গাটা কেন বেছে নিলাম সরফরাজ খান সম্পর্কে বলার, তার কারণ হচ্ছে আমি দাঁড়িয়ে আছি তারই মায়ের সমাধিস্থলে। তো এর থেকে এফেক্টিভ জায়গা আর কী হতে পারে সরফরাজ খান সম্পর্কে বলার। তো সরফরাজ খান যে 1 বছর রাজত্বকাল করেন, তার প্রশাসন দুর্বল ছিল, তার সঙ্গে জগৎ শেঠ ফতেচাঁদের রীতিমতো বিরোধ বেঁধে যায়, আর তিনি আলীবর্দী খাঁকে পছন্দ করতেন না। এবার আলীবর্দী খাঁ কে? আলীবর্দী খাঁ তখন বিহারের মানে দিওয়ান ছিলেন। তো তখন কি হয়, ষড়যন্ত্র শুরু হয় সরফরাজ খানের বিরুদ্ধে। কে কে ষড়যন্ত্র করেন? একদিকে ফতেচাঁদ, জগৎ শেঠ। ফতেচাঁদ, জগৎ শেঠের সঙ্গে ছিলেন হচ্ছে আলীবর্দী খাঁ এবং আরও অনেক আমলারা, তখনকার যাদের বিরুদ্ধে সরফরাজ খান, যারা সরফরাজ খানকে পছন্দ করতেন না, তারা একত্রিত হয়ে তখন আলীবর্দী খাঁকে বলেন সৈন্য প্রস্তুত করা হোক যুদ্ধের জন্য। কেন না? সরফরাজ খানের এগেনস্টে। তারপর বাধে গিরিয়ার প্রথম যুদ্ধ, দ্য ফার্স্ট ব্যাটল অফ গিরিয়া। এই ফার্স্ট ব্যাটল অফ গিরিয়াতে নবাব আলীবর্দী খাঁ সরফরাজ খানকে হারিয়ে দেন এবং তারপর মসনদে বসেন আলীবর্দী খাঁ। শুরু হয় ইতিহাসের একটা নতুন দিগন্ত এইখান থেকে, কারণ এরপরে ইতিহাস কোথায় চলে গেছে, কোথায় বদলে গেছে, কত বদলে গেছে আলীবর্দী খাঁর হাত দিয়ে, সেগুলো আমরা আস্তে আস্তে আজকে দেখব সারাদিনে। তবে এবার দেখাই হচ্ছে কবরটি। আচ্ছা, এখানে একটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে যে এটা যে আনুমানিক 1734 সালে তৈরি, এটা আমরা বুঝলাম কি করে। এই যে এন্ট্রিটা, এই এন্ট্রির ওপরে একটা ফলক রয়েছে, ফার্সি ভাষায় লেখা বা পার্সিয়ান ভাষায় লেখা হয়েছে যে আজিমুন্নিসা বেগম আনুমানিক 1734 সালে এটাকে তৈরি করা হয়। আজিমুন্নিসা বেগমের সমাধিটা রয়েছে এই সিঁড়ির নিচে, দেখাচ্ছি। এটা হচ্ছে এন্ট্রি, এটা হচ্ছে সেই সিঁড়ি। এই সিঁড়ির পাশ দিয়ে একটি ঘর আছে, এই ঘরের মধ্যে সিঁড়ির ঠিক নিচে তার সমাধিটা। এই হচ্ছে আজিমুন্নিসার সমাধিস্থল। এবার ঢাকাই হচ্ছে এন্ট্রিটা, মানে যেখান দিয়ে আপনারা ঢুকবেন, এই যে। আর এই হচ্ছে সেই পার্সিয়ান ফলকটি যার কথা বলেছিলাম। ঠিক আছে, এই হলো আজিমুন্নিসার সমাধি। আমরা এবার চলতে থাকবো আমাদের পরবর্তী দ্রষ্টব্যে, দেখতে থাকুন। এটি বাংলার এক বিশ্বাসঘাতক অধ্যায়ের প্রবেশদ্বার বলা যেতে পারে। এখানেই এক নবাবের পতনের কালো ইতিহাস লেখা হয়েছিল। আমরা যেখানে এখন দাঁড়িয়ে আছি এটাকে বলা হয় নেমোখারাম দেউরি বা জাফরগঞ্জ দেউরি। এবার এই যে গেটটা দেখছেন এটাই হচ্ছে জাফরগঞ্জ দেউরি। এর ভেতরে অফিসিয়াল রেসিডেন্স অফ মীর জাফর ছিল, বা মীর জাফরের পরবর্তী বংশধররা সব এখানে থাকতেন। মীর জাফরের সময় সমসাময়িক অনেক প্রাসাদ, বিল্ডিং সব এখানেই ছিল। এখন আর এগুলো কিছু নেই, পড়ে রয়েছে শুধু প্রবেশদ্বারটি। ইতিহাসের সেই কালো দিনের সাক্ষী হয়ে রয়েছে এখন এই জায়গাটা। বলা হয় উইলিয়াম ওয়াটস যখন ষড়যন্ত্র করতে এখানে যখন আসতেন, তখন তিনি পালকিতে আসতেন এবং জেনানাদের ছদ্মবেশে উনি আসতেন, যাকে সিরাজদৌল্লার গুপ্তচররা খুঁজে না পেত সেই জন্য। তো এই সেই জায়গা বলা হয়, এখন এটা নিয়ে বিবাদ আছে, বলা হয় এইখানেই কোথাও ভেতরে যে বিশাল এরিয়া, এটা একটা বিশাল এরিয়া। আমি শুধু দরজার মুখটায় দাঁড়িয়ে, এই বিশাল এরিয়াতে কোথাও কোনো একটা জায়গায় সিরাজদৌল্লাকে হয়তো হত্যা করা হয়েছিল 2 জুলাই 1757-তে। মীর মিরনের নির্দেশে মোহাম্মদী বেগ তাকে হত্যা করে। এই সেই জায়গা যেখানে ষড়যন্ত্রের আখড়া বলা যেতে পারে, যেখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মীর জাফর, জগৎ শেঠ সবাই মিলে এখানে এসে ষড়যন্ত্র করে
বাংলার এক ইতিহাস যেটা সেটা সম্পূর্ণ বদলে দেয়। আমরা এখন আছি জাফরগঞ্জ সিমেট্রি, যেখানে মীর জাফর এবং তার পরবর্তী বংশধরদের কবরস্থান। আমরা এর আগে গিয়েছিলাম আজিমুন্নিসা বেগমের কবর দেখতে। সেখান থেকে মিনিট 5 আপনি যদি হেঁটে আসেন বা মিনিট 5 যদি টোটোতে আসেন, তাহলে পাবেন হচ্ছে জাফরগঞ্জ সিমেট্রি। জাফরগঞ্জ সিমেট্রি খুবই প্রাচীন এবং এখানে প্রচুর কবরস্থান রয়েছে, প্রচুর কবর রয়েছে। বর্তমান মানে কারেন্ট নবাব থেকে আরম্ভ করে নবাবী আমলের সেই আদি সময়কার কবরও এখানে রয়েছে। তো এই হচ্ছে জাফরগঞ্জ সিমেট্রি। জাফরগঞ্জ সিমেট্রি, এই যে কবরগুলো দেখতে পাচ্ছি যেগুলো সাদা রং করা রয়েছে, সেগুলো প্রপারলি মেনটেইনড এবং এগুলোর প্রত্যেকটাতে ফলকও রয়েছে কোনটা কার কবর। কিন্তু আমরা যদি একটু পেছন দিকে যাই বা সিমেট্রির একদম পেছন দিকটায় যাই, যেখানে আমরা দেখতে পাবো আরও প্রচুর কবর রয়েছে, যেগুলোতে কিন্তু কোনো ফলক নেই বা বোঝা যাবে না যে কোনটা কার কবর বা কিভাবে এই কবরগুলো কোন সময় রাখা বা কার কবর এগুলো বোঝা যাবে না। কিন্তু জায়গাটা কিন্তু বিশাল এবং এটা কিন্তু এখনও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটাকে এখনও টেক ওভার করেনি। তো সেই জন্যই হয়তো এর মেনটেন্যান্সটা অতটা ভালো নেই। আর দেখুন, এটা কিন্তু একটা বিশাল এরিয়ার মধ্যে এই কবরস্থানটি রয়েছে। এই কমপ্লেক্সের প্রথম যে কবরটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে মীর জাফরের বাবার কবর। এটা হচ্ছে সৈয়দ হুসেন নাজাফির কবর। নাজাফি কারণ হচ্ছে উনি ইরাক থেকে এসেছিলেন, তাই নাজাফি কথাটা ব্যবহার হয়েছে এখানে। তারপর যে কবরটার দিকে যাব, এটা হচ্ছে যেটার জন্য বাংলা, বিহারের, উড়িষ্যার বা তথা ভারতবর্ষের ইতিহাস বদলে গেছিল, সেই মীর জাফরের কবর এটি। উনি 1765 সালে মারা গিয়েছিলেন। সুজাউল মুল্ক হোসেমুদ্দৌলা নওয়াব মীর মোহাম্মদ জাফর খান, উনার কবর এটা। 1765-তে উনি মারা গিয়েছিলেন। আর পরপর এবার আসবো, সেটা হচ্ছে মীর জাফরের পরে যেমন যেমন যিনি নওয়াব হয়েছিলেন তাদেরকে এখানে শহীদ করা হয়েছে। মীর জাফরের পরে মীর কাসিম রাজা হয়েছিলেন, তো মীর কাসিমের কবর এখানে নেই। পরবর্তী যিনি নওয়াব হয়েছিলেন নাজিমউদ্দৌলা, এটা হচ্ছে তার কবর। পরপর আসছি। নাজিমউদ্দৌলা কিন্তু মীর জাফরের ছেলে ছিলেন। আর তারপর হচ্ছে সাইফুদ্দৌলা এবং এটি হচ্ছে মুবারকউদ্দৌলার কবর। মুবারকউদ্দৌলার কবর, এরা প্রত্যেকেই কিন্তু নবাব ছিলেন, মানে মীর জাফরের পরবর্তী বংশধর। এবার চলে যাব হচ্ছে একটু কারেন্ট স্ট্যাটাসের দিকে, কারেন্ট নবাবদের দিকে। তারপর আমরা আসবো হচ্ছে মীর জাফরের যারা স্ত্রী ছিলেন তাদেরও কবর এখানে রয়েছে, সেটাতেও আসবো। এন্ট্রির পরেই প্রথম যার কবরটা দেখব সেটা হচ্ছে নওয়াব হুমায়ুন জাহর কবর। এটা হুমায়ুন জাহ কবরের পরেই রয়েছে ওয়ালা জাহ, ইনিও নবাব ছিলেন। আর তারপর আলী জাহ, ইনিও কিন্তু নবাব ছিলেন। তো পরপর যদি আসি, তাহলে প্রথমে অবশ্যই পড়বে আলী জাহ, তারপর ওয়ালা জাহ এবং তারপরে হুমায়ুন জাহর কবর। এই হচ্ছে সেই হুমায়ুন জাহ যার তত্ত্বাবধানে কিন্তু বা যার সময়কালে হাজারদুয়ারি তৈরি হয়েছিল। হাজারদুয়ারি তৈরি হয়েছিল 1829 থেকে 1837-এর মধ্যে। তো উনার সময়কালে হাজারদুয়ারি তৈরি হয় হুমায়ুন জাহ। হাজারদুয়ারির উল্টো দিকে যে বড় ইমামবাড়াটা রয়েছে সেটা তৈরি করেন ফেরাদুন জাহ। এখানে খেয়াল করবেন, ফেরাদুন জাহর কিন্তু কোনো সমাধি নেই। ফেরাদুন জাহর সমাধি রয়েছে কারবালাতে। উনাকে এখানে প্রথমে সমাধিস্থ করা হয়েছিল, পরে সে সমাধি সরিয়ে নিয়ে যাওয়া হয় কারবালাতে। আচ্ছা, এই কবরটি হচ্ছে শাহ খানুনের। শাহ খানুন হচ্ছে মীর জাফরের একটি স্ত্রীর কবর এবং ইনি কিন্তু মিরনের মা ছিলেন। মিরন মারা গিয়েছিলেন ব্রিটিশদের সঙ্গে, যখন তিনি ব্রিটিশদের সঙ্গে একসঙ্গে হয়ে তিনি যুদ্ধ করছিলেন। বলা হয় তাকে ব্রিটিশরাই মেরে দিয়েছিল, বা হয়তো বলা হয় তিনি বাজ পড়ে মারা গিয়েছিলেন। এবং কাকতালীয়ভাবে
উনি মারা যাওয়ার ডেটটা ছিল হচ্ছে 2 জুলাই বা 2 জুলাই। আর খেয়াল রাখবেন যে 2 জুলাইতেই কিন্তু সিরাজদৌল্লাকেও হত্যা করা হয়েছিল। এবং এখানে মিরন মারা গিয়েছিলেন 1760-তে এবং সিরাজউদ্দৌলা মারা গিয়েছিলেন 1757-এ। তার মানে ঠিক 3 বছর পরে কাকতালীয়ভাবে মিরনও মারা গিয়েছিলেন সেই একই দিনে। বলা হয় বাজ পড়ে মারা গিয়েছিলেন, জানি না সত্যি কতটা। আচ্ছা, এই কবরটি আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে সেই বিখ্যাত মনি বেগম বা মুন্নি বেগমের। আচ্ছা, এইখানে যে কবরগুলি ঘরের মধ্যে সেইগুলো হচ্ছে মহিলাদের কবর, তাই এগুলো ঘরের মধ্যে রাখা হয়। এই হচ্ছে সেই বিখ্যাত মনি বেগম বা মুন্নি বেগম বা যাকে বলা হতো মাদারে কোম্পানি। আর তার পাশেই রয়েছে বাব্বু বেগমের কবর। বাব্বু বেগম এবং মুন্নি বেগম এরা দুজনে বোন ছিলেন সম্পর্কে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, ইনি কিন্তু এই যে মুন্নি বেগম বা মনি বেগম, ইনি কিন্তু ছিলেন অ্যাকচুয়ালি লখনৌই। তো একটি বিয়ের অনুষ্ঠানে উনি পারফরমেন্স করতে আসেন মুর্শিদাবাদে। কার বিয়ের অনুষ্ঠানে? বলা হয় যে উনি আসেন ইকরামউদ্দৌলা, তার বিয়ের অনুষ্ঠানে উনি এখানে পারফরমেন্স করতে আসেন। তখন মীর জাফরের তাকে পছন্দ হয়ে যায় এবং ওনাকে বিয়ে করে। তাহলে এই হলো জাফরগঞ্জ সিমেট্রি। পরবর্তীকালে মানে মীর জাফরের পরবর্তীকালে নবাব নাজিমদের সব নবাবদের কবর এখানে শহীদ আছেন, মানে সবাই এখানে মাটির নিচে এখন ঘুমাচ্ছে। আজ আছি মুর্শিদাবাদে, আর আপনারা দেখছেন মুর্শিদাবাদ সফর। তার মধ্যে এখন আমরা যাব হচ্ছে এরপরে আরও যেসব দ্রষ্টব্য স্থানগুলো আছে সেগুলো দেখার জন্য। দেখতে থাকুন, ভালো লাগছে, আশা করি ভালো লাগছে, দেখতে থাকুন। এখন এসছি নসিপুর রাজবাড়িতে। এই যে রাজবাড়িটা দেখছেন এটা হচ্ছে নতুন রাজবাড়ি, যেটা তৈরি করেন কীর্তিচন্দ্র সিংহ। আদি যে বাড়িটি বা আদি যে রাজবাড়ি, যেটা মহারাজা দেবী সিংহের বাড়ি ছিল, সেটা এখন ভগ্নস্তূপ। তারপরে এই রাজবাড়িটি তৈরি হয়। এখানে প্রচুর মন্দির রয়েছে আর রাজবাড়িটা বিশাল। মহারাজা দেবী সিংহের যদি কেরিয়ারগ্রাফটা দেখি তাহলে উনি পানিপথ থেকে এসেছিলেন। পানিপথ থেকে এসেছিলেন এবং এসে এখানে উনি কাজ শুরু করেন অ্যাজ এ হিসাবরক্ষক। 1750-এর কথা বলছি তখন। তো 1750-এ তিনি যখন আসেন তখন এখানে হিসাবরক্ষকের কাজ দিয়ে তার জীবন শুরু হয়। তারপর তিনি এটাতে খুব ভালো ছিলেন এবং তারপর 1760-এর দশকে উনি, মানে পলাশির পরের কথা বলছি আর কি, তিনি কিন্তু এজেন্ট হয়ে যান। তখন মানে রাজস্ব আদায়ের এজেন্ট হয়ে যান। এবং তার একটা ব্যাপার ছিল, তিনি দক্ষ ছিলেন কাজে। কাজে খালি দক্ষ নয়, উনি কিন্তু দ্রুত রাজস্ব সংগ্রহ করতেন। এরপর 1765-তে তার প্রমোশন হয় বলা যেতে পারে। তার ফলে তিনি ছোট ছোট এলাকার রাজস্ব আদায়ের দায়িত্ব পান 1765 ওই সময়। তারপর 1773 আর তাকে পেছনে তাকাতে হয়নি, তিনি সেক্রেটারি হন প্রভিন্সিয়াল কাউন্সিলের। তখন তিনি সেক্রেটারি হন। প্রভিন্সিয়াল কাউন্সিলের সেক্রেটারি হওয়ার পর তার কেরিয়ার গ্রাফ, যেটা বলতে পারি, আরও ওপরে উঠে যায়। তখন তিনি পুরনো যে রাজবাড়িটা সেটার কাজ তিনি শুরু করেন। যে পুরনো রাজবাড়ির কথা বলছি সেটা এখন আর নেই, সেটা এখন ভগ্নস্তূপ। কিন্তু পড়ে রয়েছে নতুন রাজবাড়িটা, যেটা তৈরি করেন কীর্তিচন্দ্র, মানে তারই বংশধর। এখন যে জায়গাটায় আছি সেটা হচ্ছে নসিপুরের নতুন রাজবাড়ি। এই রাজবাড়িতে প্রচুর মন্দির আছে, আপনাদের দেখালাম এগুলো সবই এক একটি মন্দির। এখানে একটা প্রসঙ্গ বলি, সেটা হচ্ছে উনি কিন্তু খুব অত্যাচারী রাজা ছিলেন, রাজা দেবী সিংহ।
তার অত্যাচারের ফল হিসেবে রংপুরে বিদ্রোহ হয় 1783-তে। তিনি রংপুরের রাজস্ব আদায়ের দায়িত্বে ছিলেন। রংপুরের রাজস্ব আদায়ের দায়িত্বে যিনি যখন ছিলেন তিনি খুব কঠোরভাবে রাজস্ব আদায় করতেন এবং এত অত্যাচারী ছিলেন তিনি যে প্রজারা তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। সেই বিদ্রোহটি হয় 1783-তে, রংপুরের বিদ্রোহ। রংপুরের বিদ্রোহর পর এই নসিপুরের রাজার মানে দেবী সিংয়ের এগেনস্টে তখন একটা কমিশন পর্যন্ত গঠন করা হয়, যে কমিশনে মানে রীতিমতো তদন্ত হয় যে তিনি যে অত্যাচারী ছিলেন, তিনি কতটা অত্যাচারী ছিলেন তার জন্য একটা রীতিমতো কমিশন গঠন হয়। সেই কমিশনের ফল তিনি কিন্তু বেঁচে যান, মানে তার কিছু হয়নি, কারণ তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার খুবই কাছের লোক ছিলেন, তাই তার কিছু হয়নি। আর তারপরেই কিন্তু তিনি মহারাজা উপাধিটা পান, তাই জন্য তাকে বলা হয় মহারাজা দেবী সিং। বিশ্ববিশাল এই প্রাসাদ, আপনারা এলে এই প্রাসাদটা দেখবেন। প্রাসাদে অনেক কিছু দেখার রয়েছে, মন্দির রয়েছে এবং বাগান রয়েছে, আর পুরনো যে রাজবাড়ি সেটাও রয়েছে। তো দেখতে থাকুন। এই হচ্ছে নসিপুর রাজবাড়ি। আমরা এখন আছি দ্য হাউস অফ জগৎ সেটে, নসিপুরে দ্য হাউস অফ জগৎ সেট। বলা হয় বাংলার নবাবী দরবারে যখন তলোয়ার ঝলসাতো সেখানে নীরবে ক্ষমতার আসল হিসাব লিখত জগৎ সেট পরিবার। তাদের অর্থের পাল্লা যেদিকে ঝুঁকেছে সেদিকেই বদলেছে ইতিহাস। সিরাজদৌল্লার পতনই বলুন আর মীর জাফরের উত্থান, তারপর মীর কাসিমের সঙ্গে সংঘাত, শেষ পর্যন্ত কিন্তু ক্ষমতার খেলাতেই ডুবে গেল এই পরিবার। আমরা এখন আছি নসিপুরে দ্য হাউস অফ জগৎ সেট। যে বাড়িটি এখন দেখছেন এটা নতুন বাড়ি, নতুন জগৎ সেটের বাড়ি। পুরাতন বাড়িটি ভাগীরথীর তে বিলীন হয়ে গেছে। জগৎ সেট ফ্যামিলি নিয়ে বলতে গেলে শুরু করতে হয় তাদের একদম পূর্বপুরুষ থেকে। হীরানন্দ সাহু মারোয়ারি রাজপুত ছিলেন। হীরানন্দ সাহুর 6 ছেলে ছিল, তার মধ্যে একজন ছিলেন মানিকচাঁদ। এই মানিকচাঁদ তখন ঢাকাতে মুর্শিদ কুলি খানের সঙ্গে, মানে মুর্শিদ কুলি খানের আমলে উনি কাজ করতেন। বেসিক্যালি জগৎ সেট তখন কিন্তু জগৎ সেট ছিল না, তখন শুধুমাত্র মানিকচাঁদ। তো মানিকচাঁদের হাত ধরেই মুর্শিদ কুলি খাঁ এবং মানিকচাঁদ আসে হচ্ছে মুর্শিদাবাদে। যখন মুর্শিদ কুলি খাঁ তার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে ট্রান্সফার করেন তখন তার সাথে আসে মানিকচাঁদ। মানিকচাঁদের পরে আসেন ফতেচাঁদ। এই ফতেচাঁদের সময়তেই জগৎ সেট উপাধিটা বলা হয় ফারুক শাহ দিয়েছিলেন, মুঘল সম্রাট ফারুক শাহ ওনাকে জগৎ সেট উপাধিটা দেন। পুরনো যে বাড়িটা সেটা ফতেচাঁদই তৈরি করেন, বলা হয় আনুমানিক 1715 নাগাদ কনস্ট্রাকশন শুরু হয় সেই পুরনো বাড়ির। আর এই যে নতুন প্রাসাদটা আপনারা দেখছেন সেটা 1880 সালে তার বংশের পরবর্তী রাজারা তৈরি করেন। এখানে দেখার কি আছে? এখানে দেখার অবশ্যই একটা মিউজিয়াম আছে যেটা অবশ্যই দর্শনীয়। এটা হচ্ছে মিউজিয়ামের রাস্তা। এছাড়া একটি মাটির তলার একটা ট্রেজারি রয়েছে, দেখাই ওটা।
এবং এটা সুড়ঙ্গ পথও রয়েছে। এটা হচ্ছে মাটির তলার সেই গুপ্ত ঘর। বলা হয় এটা ট্রেজারি ছিল, জগৎ শেঠদের বিপুল ধনসম্পত্তি সব এখানেই রাখা থাকতো। আর এই হচ্ছে সুড়ঙ্গ পথ। জগৎ শেঠদের মূল যে ব্যবসা ছিল সেটা হচ্ছে ব্যাংকিং, আর্থিক লেনদেন। একটা ব্যাংকের যা কাজ, আর্থিক লেনদেন, ঋণ দেওয়া, এটাই ছিল জগৎ শেঠদের মূল কারবার। ব্যাংকিং ছাড়াও এরা কিন্তু হুন্ডি তখন খুব চালু ছিল। হুন্ডিটা কি? হুন্ডি হচ্ছে, ধরুন আপনি এখান থেকে টাকা পাঠাবেন দিল্লিতে, তো এখানকার যে ব্রাঞ্চ, মানে জগৎ শেঠদের যে ব্রাঞ্চ ছিল এখানে, সেখানে টাকাটা জমা দিলেন, আর সেই টাকার হুন্ডিটা নিয়ে, মানে কাগজটা নিয়ে বা ড্রাফটটা নিয়ে আপনি চলে গেলেন দিল্লিতে। দিল্লিতে ড্রাফটটা জমা দিলেন, টাকাটা আপনি আবার পেয়ে গেলেন। এইভাবেই যে বিপুল রাজস্ব ছিল যেগুলো আদায় হতো, হুন্ডির মাধ্যমেই সব তখন কাজ হতো। তো এদের এখানে তারা সেটার জন্য তারা ইন্টারেস্টও নিতেন। তো মূল ব্যবসা ব্যাংকিং, হুন্ডি এবং হ্যাঁ টাকশাল। টাকশাল এরা ধাতু সরবরাহ করত। এত বিপুল ঐশ্বর্যের মালিক ছিল এই জগৎ শেঠ ফ্যামিলি। মূল প্রাসাদের সংলগ্ন এটি একটি মন্দির। যদি শুরু করি ফতেহ চাঁদের আমল থেকে, ফতেহ চাঁদ কিন্তু আলীবর্দী খাঁর সাথে হাত মিলিয়ে প্রথম গিরিয়ার যুদ্ধে পরাস্ত করে সরফরাজ খানকে। তার পেছনে কিন্তু ফতেহ চাঁদের হাত ছিল। ফতেহ চাঁদের পরবর্তী যারা ডিসেন্ডেন্টরা যারা এসছে, মেহতাব চাঁদ, এই মেহতাব চাঁদ কিন্তু ষড়যন্ত্র করেছিলেন মীর জাফরের সঙ্গে এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে এগেনস্ট সিরাজউদ্দৌলা। তারপর স্বরূপ চাঁদ আর মেহতাব চাঁদ এরাও কিন্তু এর পরবর্তী নবাব মীর কাসিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন। পরিণতি ছিল ভয়ঙ্কর। মীর কাসিম এদের দুজনকেই মুঙ্গেরের রাজপ্রাসাদ থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন গঙ্গায়। এইভাবেই জগৎ শেঠ ফ্যামিলির একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আস্তে আস্তে শেষের দিকে চলে গিয়েছিল। তার কারণ হচ্ছে এরপরে জগৎ শেঠ ফ্যামিলি কিন্তু আর দাঁড়াতে পারেনি। তারপর ধীরে ধীরে টাকশাল, যেটা মুর্শিদাবাদে ছিল, সেটা ট্রান্সফার হয়ে যায় কলকাতায়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন রাজস্ব আদায়ের জন্য তখন পুরোপুরি তাদের হাতে সব ক্ষমতা চলে আসে। আর আস্তে 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 এই ফ্যামিলির যে প্রভাব সেটা কিন্তু কমতে থাকে। তো এইভাবেই জগৎ শেঠ পরিবারের প্রভাব মুর্শিদাবাদ তথা ভারতবর্ষে আস্তে আস্তে কমতে থাকে। আমরা এখন আছি জগৎ শেঠ হাউস। এটা শেষ করে এবার আমরা যাব কাঠগোলাপ বাগান। দেখতে থাকুন।
1870 সালে যখন কাঠগোলাপ বাগান নির্মাণ শেষ হয় তখন এই জৈন মন্দিরটা কিন্তু ছিল না। এই মন্দিরটি পরে তৈরি করা হয়, কারণ এই যে প্রাসাদ কমপ্লেক্স এটা কিন্তু মেনলি এন্টারটেনমেন্টের কাজে ব্যবহার করা হতো। কিন্তু পরবর্তীকালে এই মন্দিরটি তৈরি হয়। এটাতে অধিষ্ঠিত আছেন আদিনাথজি। আদিনাথজির যে বিগ্রহটা ভেতরে রয়েছে সেটা বলা হয় 900 বছরেরও বেশি পুরনো। তো এই হচ্ছে জৈন টেম্পল। জৈন টেম্পল দেখে এবার আমরা যাব হচ্ছে আম বাগান দেখতে। এখানে বাগান ছাড়াও প্রচুর ভ্যারাইটিস অফ চাপা গাছ আছে এবং আমের প্রায় 200টারও বেশি প্রজাতির আম গাছ এখানে আছে। যখন আপনারা এন্ট্রি করবেন, এন্ট্রির করেই আপনারা যখন দুদিকে তাকাবেন খালি আম বাগান। চলুন এই আম বাগানগুলো দেখি। এই হচ্ছে সেই সুবিস্তৃত আম বাগান। দেখাই। বলা হয় সম্রাট আকবর দ্বারভাঙা থেকে চারা দিয়েছিলেন এখানে আম বাগান করার জন্য। তারপরে প্রায় 260 প্রজাতির আম এখানে তৈরি হয় এবং এই আমগুলোর যে মানে সার ফার্টিলাইজার যেটা ইউজ হতো, বলছে মধু, দুধ এগুলো দিয়ে ব্যবহার করা হতো, ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করা হতো। সেখান থেকেই এই আম বাগান আজকে এখনও রয়েছে এবং বিশালভাবে রয়েছে। তো এইভাবেই শেষ হলো কাঠ গোলাপ বাগান। দারুণ নিদর্শন। এটা দেখে এবার আমরা এখান থেকে বেরোচ্ছি। আমরা এখন আছি মুর্শিদাবাদের একটি খুবই গুরুত্বপূর্ণ জায়গায়, কাটরা মসজিদ। 1723 সালে কাটরা মসজিদ তৈরি করেছিল মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খান হচ্ছে বাংলার প্রথম স্বাধীন নবাব, বাংলা, বিহার এবং উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব। এবার উনার তৈরি এই কাটরা মসজিদ, এই কাটরা মসজিদ কমপ্লেক্স অ্যাকচুয়ালি মসজিদ এবং মাদ্রাসা দুটো কারণেই ব্যবহার হতো, দুটোর জন্যই ব্যবহার হতো। আর এখানেই কিন্তু উনার সমাধিটা রয়েছে। এইটা হচ্ছে মূল মসজিদ। মূল মসজিদের চারদিকে যে ছোট ছোট ঘরগুলো দেখছেন, এগুলো সব ছিল ছাত্রাবাস। এইগুলো কমপ্লিটেড। দেখুন আমি একটা কমপ্লিটেড ছাত্রাবাসের দিকে যাচ্ছি, বাকিগুলো কিন্তু এখন আর নেই, ভেঙে গেছে, কিন্তু এগুলো রয়েছে এখনও। এই যে সাদা অংশটা দেখছেন, এটা ছিল অ্যাকচুয়াল এন্ট্রি, মানে আমরা যে দিক দিয়ে এন্ট্রিটা করলাম দ্যাট ইজ দ্য ব্যাক সাইড। এটা হচ্ছে অ্যাকচুয়াল মসজিদের এন্ট্রিটা। এইগুলো ছিল ছাত্রাবাস। গোটা মসজিদের চারদিকে এরকম ছাত্রাবাস রয়েছে। আর এই হচ্ছে মূল মসজিদটি। যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখন, এই জায়গাটাকে বলা যেতে পারে ঈদগাহা। ঈদগাহা মানে হচ্ছে ঈদের সময় নামাজ পড়ার জন্য এই জায়গাটাকে ব্যবহার করা হতো। এই যে জায়গাটার ওপর খোলা জায়গাটা যেখানে আমি দাঁড়িয়ে আছি, যদি খেয়াল করি নিচে তাকিয়ে, তাহলে খেয়াল করুন স্কোয়ার সিটস আছে, মানে অ্যাজ ইফ একটা স্কোয়ার সিটের মতো ব্যবহার আছে। এইগুলো এক একটা মানে বসার জায়গা, মানে প্রার্থনা করার জায়গা ছিল।
মোট 2000টা সিটিং ক্যাপাসিটি আছে এই জায়গাটায়। মুর্শিদ কুলি খাঁ সম্পর্কে একটু বলি। মুর্শিদ কুলি খাঁ প্রথমে কিন্তু মানে জন্ম ছিল তার হিন্দু ঘরে তিনি জন্মগ্রহণ করেন, কিন্তু কৃতদাস হিসেবে তাকে বিক্রি করে দেওয়া হয় হাজি শাফির কাছে। হাজি শাফি তাকে লালন পালন করেন এবং তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার প্রথম নাম ছিল মোহাম্মদ হাদি। তিনি কিন্তু তার পরবর্তী শিক্ষা করেন হচ্ছে পার্সিয়াতে তিনি পার্সিয়ান ভাষা, ইসলামিক কালচার এগুলো সম্পর্কে পড়াশোনা করেন এবং তিনি কিন্তু খুব দক্ষ একজন লোক ছিলেন। উনি আসেন ঢাকাতে উনি 1701 নাগাদ দিওয়ান হন। তারপর সেখান থেকে তার চড়াই, তার উত্থান, মাসনাদ এ বসেন তিনি তারপর, এবং তার এই মসনদে বসার বা নবাব হওয়ার পথ কিন্তু মসৃণ ছিল না। কারণ তিনি যখন ঢাকাতে আসেন দিওয়ান হয়ে, ঢাকার তখন সুবেদার ছিলেন আজিমুন শাহ হচ্ছে অরঙ্গজেবের নাতি। তো আজিমুন শাহ যখন ওখানকার সুবাদার, তখন মুর্শিদ কুলি খাঁ হয়ে আসেন দিওয়ান। এবার ন্যাচারালি আজিমুন শাহর সঙ্গে বিরোধ বাঁধে মুর্শিদ কুলি খাঁর। কারণ মুর্শিদ কুলি খাঁ যেহেতু বলেছিলাম খুবই দক্ষ, ওনার প্রথম কাজটাই ছিল হচ্ছে রাজস্ব বাড়ানো। বলা হয় তৎকালীন সময়ে তিনি 1 কোটি টাকার ওপর রাজস্ব দিতেন দিল্লিকে। স্বাভাবিকভাবে খুব খুশি হন অরঙ্গজেব, কারণ এটা অরঙ্গজেবের সময়কালে চলছে। অরঙ্গজেব তো খুব খুশি হন। ফিরে আসছি মুর্শিদ কুলি খাঁর সম্পর্কে। 1701 নাগাদ তো তিনি ঢাকাতে আসেন, কিন্তু 1702 থেকে 1704 খুব গুরুত্বপূর্ণ তার কাছে। তার কারণ হচ্ছে এই সময়ে অনেক কটা ঘটনা ঘটে। প্রথমত উনি নিজের বিপদটা বুঝতে পারেন, কারণ আজিমুন শাহ উনাকে কিন্তু মারারও চেষ্টা করেছিল। বলেছিলাম না, পথ কিন্তু মসৃণ ছিল না। তো তারপর উনি 1702 থেকে 1704 মধ্যে অনেক কটি ঘটনা ঘটে বললাম। তার মধ্যে একটি হচ্ছে উনি মুর্শিদাবাদে চলে আসেন। একা আসেন না, তার সঙ্গে নিয়ে আসেন মানিকচাঁদকে। মানিকচাঁদ হচ্ছে সেই জগৎ শেঠ বললাম, এই হচ্ছে সেই মানিকচাঁদ। তখনও তিনি জগৎ শেঠ হননি, তিনি তখন মানিকচাঁদ। তো মানিকচাঁদ বিপুল অর্থের যোগান তার কাছে। তো ওই সময়ে মুর্শিদাবাদে আসা এবং মুর্শিদ কুলি খাঁ উপাধি পাওয়া, এবং তারপর এই যে মুর্শিদাবাদ শহর, তার আগের নাম ছিল মাকসুদাবাদ, সে মাকসুদাবাদ থেকে তিনি নামকরণ করেন মুর্শিদাবাদ। তার নাম মুর্শিদ কুলি খাঁর সঙ্গে সিমিলার, মুর্শিদাবাদ। তো মাকসুদাবাদ থেকে মুর্শিদাবাদ, তার আগে তার টাইটেল পাওয়া মুর্শিদ কুলি খান, সব কিছু এই সময়ই হয়। এবং পুরো স্বাধীন নবাব হিসেবে, বাংলা বিহার উড়িষ্যার স্বাধীন নবাব হিসেবে উনি এখানে নিজের রাজত্ব গড়ে তোলেন। এইখান থেকে কিন্তু শুরু আমাদের নবাবী আমল। বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খান মারা যান 1725 খ্রিস্টাব্দে। তার ইচ্ছা অনুসারে সিঁড়ির নিচেই তাকে সমাধি করা হয়। আর এইভাবেই জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কিন্তু খুব দক্ষ রাজা ছিলেন এবং বাংলার মাসনাদে তার অবদান অনস্বীকার্য। এভাবেই শেষ হলো আজকে আমাদের কাটরা মসজিদের দর্শন। কাটরা মসজিদ ইসলামিক স্ট্রাকচারের মুর্শিদাবাদের একটি খুবই গুরুত্বপূর্ণ স্থান। আপনারা যখন মুর্শিদাবাদ আসবেন তখন এই জায়গাটা কিন্তু দেখবেন অবশ্যই। তো এখান থেকে যে 5টা গম্বুজ বলছিলাম, এই যে 1, 2 দুটো অবশিষ্ট, দেখুন 3টে গম্বুজ কিন্তু নেই। এটাই 1897 সালে যে ভয়ঙ্কর ভূমিকম্পটি হয় তাতে এই গম্বুজগুলো তখন ভেঙে যায়। আর 2টি মিনার অবশিষ্ট বলেছি, এই একটা আর দুটো, পেছনের মিনারগুলো কিন্তু আর অবশিষ্ট নেই।
তো দেখতে থাকুন, এই হলো কাটরা মসজিদ। যেখানে আছি এটা হলো ফুতি মসজিদ। কাটরা মসজিদ কমপ্লেক্সের ঠিক উল্টো দিকে একটা রাস্তা আছে, সেটা দিয়ে আপনি মিনিট 10 এলে এই ফুতি মসজিদ দেখতে পাবেন, যেটা এখন ভগ্নপ্রায়। এই ফুতি মসজিদ সম্পর্কে বলতে হয় একটি নবাবের স্বপ্নভঙ্গ। তার কারণ হচ্ছে নবাব সরফরাজ খান এই মসজিদটি তৈরি কাজ শুরু করেছিলেন 1740-এ, কিন্তু তারপরেই যুদ্ধ বাঁধে আলীবর্দী খাঁর সাথে এবং তিনি সেই যুদ্ধে প্রাণ হারান। আর তারপরে এই মসজিদের কাজ আর কোনোদিন হয়নি। এখন সেই জন্য এটাকে ফুতি মসজিদ বলা হয়, বা ইনকমপ্লিট একটা মসজিদ, যেটা আর এখন নেই। খুব সুন্দর কারুকার্যে এই মসজিদটি কিন্তু কাজ শুরু হয়েছিল, কিন্তু এখন এটা ভগ্নপ্রায়, ইনকমপ্লিট একটা নিদর্শন। কাটরা মসজিদ দেখার পর এই জিনিসটা দেখলে সত্যিই খারাপ লাগবে। নবাব সরফরাজ খানের তো সেরকম কোনো নিদর্শন নেই মুর্শিদাবাদে, শুধু এটাই তার একমাত্র নিদর্শন, তিনি যেটা তৈরি করতে চেয়েছিলেন। তো ফুতি মসজিদ দেখার পরে এবার আমরা যাব হচ্ছে জাহান কোষা কামান দেখতে। জাহান কোষা কামান কাছেই এখান থেকে। তবে হ্যাঁ, যে জায়গাটা দিয়ে এলাম খুব সুন্দর, প্রচুর আমবাগান পেলাম। এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা নবাবদের আমলের তোপখানা ছিল। জায়গাটার নাম তোপেখানা। তার কারণ হচ্ছে এখানে আর্টিলারিজগুলো থাকতো, মানে কামানগুলো থাকতো আর কি। তো এখন সে তোপেখানা আর নেই, চারদিকে বাড়ি হয়ে গেছে, কিন্তু এই কামানটি অবশিষ্ট আছে। আর্কিওলজিক্যাল সার্ভে এটাকে মানে ভালো করে রেখেছে এখন আর কি। বিশাল একটি কামান, 7 টন ওজনের কামান, 8টি ধাতু দিয়ে তৈরি এই কামানটি। 8টি ধাতু বলতে কপার, গোল্ড, সিলভার, আয়রন, এগুলো সব লেগেছিল এই কামানটা তৈরি করতে। এবং কামানটির ওপরে খুব সুন্দর কারুকার্যও আছে। বলা হয় প্রায় 27 কিলো গান পাউডার লাগতো এটাকে ছোড়ার জন্য। বিশাল বড় একটি কামান। জনার্দন কর্মকার এই কামানটি তৈরি করেছিলেন এবং তখন বাংলার সুবেদার ছিলেন ইসলাম খান। শাহজাহানের সময়কালে তৈরি এই জাহান কোষা কামান। তো জাহান কোষা কামান দেখা শেষ হলো, এবার আমরা বেরোচ্ছি এখান থেকে, দেখতে থাকুন। আমরা এখন আছি মতি ঝিল। হর্স শু শেপড আকৃতির এই ঝিলটিতে মতির চাষ হতো। নওয়াজিশ মোহাম্মদ খান এর ভেতরে তৈরি করেন সঙ্গী দালান, কালো কোষ্ঠী পাথরে তৈরি তার প্রাসাদ, যার পাথরগুলি এসেছিল গৌড় থেকে। আর নওয়াজিশ মোহাম্মদ খানের স্ত্রীর নাম ছিল ঘসিটি বেগম। আলীবর্দী খানের 3 মেয়ে ছিল, তার মধ্যে একটি মেয়ের নাম ছিল ঘসিটি বেগম। ঘসিটি বেগমের সঙ্গে বিয়ে হয় নওয়াজিশ মোহাম্মদ খানের। ঘসিটি বেগমের কিন্তু সিরাজদৌল্লার ষড়যন্ত্রের একটা অন্যতম কারিগর বলা হয়। আর যে প্রাসাদটির কথা বলছি আমি, সঙ্গী দালান, সেটা ছিল হচ্ছে মতিঝিল। সেই মতিঝিলে এখন সেটা পার্ক হয়ে গেছে। এখন বিশাল বড় এরিয়াতে মতিঝিল আছে, ওটা একটা পার্ক হয়ে গেছে। আর তার সংলগ্ন এটা হচ্ছে সেই মসজিদটি যেটি তৈরি করেন নওয়াজিশ মোহাম্মদ খান। 1743 সালে তৈরি হয় মসজিদটি এবং তার সংলগ্ন মতিঝিলের মধ্যে প্রাসাদটি। এখানে শয়িত আছে নওয়াজিশ মোহাম্মদ খান এবং তাদের অ্যাডপ্টেড সন ইকরামউদ্দৌলা। ঘসিটি বেগমের কিন্তু প্রথম পছন্দ ছিল নবাব হিসেবে ইকরামউদ্দৌলাকে, কিন্তু ইকরামউদ্দৌলা মারা যাওয়ার পরে ঘসিটি বেগমের হাতে আর কোনো অপশান ছিল না। তারপর তার সেকেন্ড প্রেফারেন্স হয় শওকত জাং।
কিন্তু সিরাজদৌল্লা তাকেও হত্যা করে। তারপর ঘাসিরি বেগম ষড়যন্ত্র শুরু করেন সিরাজদৌল্লার এগেনস্টে। তিনি একা ছিলেন না, তাকে সাহায্য করেছিলেন জগৎ শেঠ, মীর জাফর আর ইয়ার লতিফ খান এবং আরও অনেক সেনাপতিরা। এই হচ্ছে মতিঝিল পার্ক, যেটি এখন অনেক মডার্ন হয়েছে এবং এটি এখন বিনোদনের জন্য ব্যবহার করা হয়। কিন্তু একসময় এইখানেই ছিল ঘাসিরি বেগমের প্রাসাদ, আর তারপরে ঘাসিরি বেগমের ষড়যন্ত্র সব কিছুই এখান থেকেই শুরু হয়। সিরাজউদ্দৌলা যখন পলাশির যুদ্ধে যান তখন বলা হয় তিনি এখান থেকেই তার সৈন্য সামন্ত নিয়ে হাতির পিঠে চড়ে যাত্রা শুরু করেন। পরবর্তীকালে মানে আফটার সিরাজউদ্দৌলা মীর জাফর এখানে বসবাস করেন কিছুদিন। তারপর এই পার্কটি বা এই জায়গাটি, মতিঝিল জায়গাটি পুরোপুরি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায়। তারা তখন এটাকে বসবাসের জন্য বা তাদের হাই র্যাঙ্কিং অফিসিয়ালসরা যখন আসতেন তারা তখন এখানে থাকতেন। যেমন বলা গেছে যে ওয়ারেন হেস্টিংস, ক্লাইভ যখন এখানে আসতেন এখানে থাকতেন, এখানে প্রাসাদ ছিল, থাকার বসবাসের জায়গা ছিল। ইন্টারেস্টিংলি আরেকটা বিষয় হচ্ছে এই জায়গাটা স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ চারদিকে জল আর মধ্যেখানে ডাঙা, হর্স শু শেপড বলেছিলাম। তো এটা ঐতিহাসিকভাবে দেখতে গেলে এই জায়গাটিকে কিন্তু রক্ষণের কাজেও ব্যবহার করা হয়েছে। মীর কাসিম যখন সব জায়গা থেকে হেরে আসছিলেন তখন এখানেই আশ্রয় নিয়েছিলেন ব্রিটিশদের হাত থেকে বাঁচার জন্য। ব্রিটিশরা যখন তাকে ধাওয়া করতে শুরু করে কাটোয়ার যুদ্ধের হারার পর, তখন উনি তার সৈন্য সামন্ত নিয়ে এই স্থানেই তার শেষ প্রতিরক্ষাটা গড়ে তুলেছিলেন। কিন্তু সেটাও সম্ভব হয়নি, কারণ ব্রিটিশরা তাকে খুঁজে বার করে এবং তাকে আরও ধাওয়া করে। তখন তিনি বিহারের দিকে পালিয়ে যান। এই পার্ক এখন বাগান, চারদিকে প্রচুর গাছপালা, সবুজের মধ্যে হয়ে আছে। কে বলবে একটা সময় ইতিহাসের পালাবদল হয়েছে এখান থেকে। কেমন লাগলো? আজকে সকাল থেকে প্রায় পড়ন্ত বিকেলের আলোতে শেষ করলাম মতিঝিল দিয়ে। আপনারা দেখতে থাকুন সান্যাল ট্রাভেল ডায়েরিজ। এসে গেছি বহর ট্যুরিজম প্রপার্টিতে। বহর ট্যুরিজম প্রপার্টি বহরমপুরে। WBTDSL এর আরেকটি প্রপার্টি আছে বহরমপুরের বহর ট্যুরিজম প্রপার্টি, আর একটা রয়েছে মতিঝিল ট্যুরিজম প্রপার্টি। দুটো প্রপার্টি ডিফারেন্স হচ্ছে, মতিঝিল ট্যুরিজম প্রপার্টি যেটা সেটা অফকোর্স অনেকটা কস্টলি, আর বহর ট্যুরিজম প্রপার্টি যেটা বহরমপুরে রয়েছে সেটা কিন্তু রিলেটিভলি চিপার। যে রুমটা আমি নিয়েছি সেটা হচ্ছে ইকোনমি রুম, এবং আপনারা যদি ইকোনমি রুমের থেকে বেটার নেন তাহলে এদের স্ট্যান্ডার্ড রুম আছে, ডিলাক্স রুম আছে, তার ভাড়া ন্যাচারালি 2000 টাকা থেকে শুরু, ডিলাক্স বা স্ট্যান্ডার্ড রুমগুলো। আমি যে রুমটা নিয়েছি সেটা ভাড়া হচ্ছে 1800 টাকা, 1800। আর মতিঝিলের প্রপার্টি যদি আপনি নেন তাহলে সেখানে কিন্তু স্টার্টিংই হচ্ছে 2700 দিয়ে। 2700 আছে ওদের স্ট্যান্ডার্ড রুমগুলো, 2700, আর ওদেরও সুইট রুম আছে ওখানে। আমি এখানে দুটি ঘর আপনাদের দেখাবো, একটা হচ্ছে ইকোনমি রুম যেটাতে আমি আছি, আর একটা হচ্ছে সুইট রুম যেটা এখানকার সবথেকে ভালো রুম। তো শুরু করি ইকোনমি রুম দিয়ে। এই হচ্ছে ইকোনমি রুম। এই হচ্ছে ইকোনমি রুম। ইকোনমি রুমে মডার্ন ফেসিলিটি সবই পাবেন, আর তার সঙ্গে অ্যাডেড অ্যাডভান্টেজ হচ্ছে একটা ব্যালকনি। এটা হচ্ছে সেই ব্যালকনি। বহর ট্যুরিজম প্রপার্টি বহরমপুর স্টেশন থেকে সময় নেবে হচ্ছে মিনিট 15, 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যে এই প্রপার্টি অবস্থিত। এখানে থাকার সুবিধা হচ্ছে অফকোর্স এটা চিপার দেন মতিঝিল ট্যুরিজম প্রপার্টি, এবং আরেকটি সুবিধা হচ্ছে এখান থেকে আপনারা সবসময় কমিউনিকেশন পাবেন টুয়ার্ডস মুর্শিদাবাদ, যেখানে আপনারা দ্রষ্টব্য যে স্থানগুলো সেগুলো দেখবেন। তো এটাই হচ্ছে এখানে থাকার সুবিধা। আমরা এখন আছি বহর ট্যুরিজম প্রপার্টির সুইট রুমে। সুইট রুম যেটা ভাড়া এখন 3400 টাকা, 3400।
এটা হচ্ছে এদের সবথেকে কস্টলি এবং সবথেকে ভালো রুম। তো এই হচ্ছে ঘরটা। কিং সাইজ বেড, দুদিকে দুটি টেবিল এবং ল্যাম্প রয়েছে দুটো, একটা বড় আয়না আছে আর সোফা, বিশাল একটা টিভিও আছে। আর এইটা হচ্ছে ওয়াশরুম। এই ঘরের সাথে একটা অ্যাডিশনাল ড্রয়িং কাম ডাইনিং আছে। এই হচ্ছে ড্রয়িং কাম ডাইনিংটা। এই রুমটি হচ্ছে ফার্স্ট ফ্লোরে, আমি যেখানে আছি সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। ড্রয়িং কাম ডাইনিংয়ের সাথে আপনি পাবেন হচ্ছে একটা ব্যালকনি। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে ব্যালকনি। খেলার মাঠ, পেছনে আরও একটি মাঠ আছে, ভলিবল কোর্ট আছে রাস্তার একদম ওপরে, চারদিকে বড় বড় গাছ। তো এই হলো সুইট রুম। আমি সমক, আর মুর্শিদাবাদের এই যাত্রা এখানেই শেষ। তবে এর স্মৃতি আর ইতিহাস রয়ে যাবে আমাদের সঙ্গেই। আর আপনাদের সুবিধার জন্য বহরমপুর থেকে কলকাতা যাতায়াতের ট্রেনের তালিকাও দিয়ে দিয়েছি। এই ভ্রমণ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্যান্ডেল ট্রাভেল ডায়েরিজে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন আরও নতুন গল্পের খোঁজে। আবার দেখা হবে পরের অভিযানে।